তাহলে আমরা জাভাস্ক্রিপ্টটা দেখি এবং জাভাস্ক্রিপ্ট প্রসেস অনুযায়ী দেখার চেষ্টা করি জাভাস্ক্রিপ্ট কি, কিভাবে এর কাজ হয়, কি করে এখান থেকে কাজ শেখা যায় বা জাভাস্ক্রিপ্টের কোথায় কোথায় ইমপ্লিমেন্টেশন আছে। কালকে হরতাল। দেখেন এই সাইটটাতে কিছুক্ষণ পর পর ব্রেকিং নিউজের এটা চেঞ্জ হচ্ছে না? এটা কি জাভাস্ক্রিপ্ট? হ্যাঁ, ভিডিওটা অন করা আছে। এই সাইটটাতে এই যে এখানে নিউজ স্ক্রলিং হচ্ছে, কিছুক্ষণ পর পর ইমেজ চেঞ্জ হয়ে যাবে, খেয়াল করবেন। ইমেজটাও চেঞ্জ হয়ে যাবে। যদি লোড করি, হয়তো এখানে দেখেন এই ইমেজ চেঞ্জ হয়ে গেছে না? কিছুক্ষণ পর পর ইমেজ চেঞ্জ হবে, এটা জাভাস্ক্রিপ্ট। এই যে ইমেজ চেঞ্জ হচ্ছে। আমি কোনো একটা কোর্স যখনই লার্ন পিএসপি ফ্রেমওয়ার্ক অ্যাডভান্স স্টেপ বাই স্টেপ ক্লিক করলাম, এটা উপরে চলে গেল, এটা উপরেরটা হাইড হয়ে গেল, নিচেরটা ওপেন হয়ে গেল।
আবার এখানে আউটসোর্সিং ট্রেনিং বাংলাদেশ ক্লিক করছি, ওপেন হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। এই যে জায়গাগুলো এখানে কাজ করছে কি, জাভাস্ক্রিপ্ট নামে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট এন্ডের এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট এন্ড বলতে আমাদের এন্ড। এই ল্যাঙ্গুয়েজটার সার্ভার কে? যেহেতু ল্যাঙ্গুয়েজটা এক্সিকিউট হয় ব্রাউজারে, তখন এর সার্ভার হিসেবে কাজ করছে কি, সকল ব্রাউজার। HTML CSS এর সার্ভার কে? ব্রাউজার। এবং জাভাস্ক্রিপ্টের সার্ভার কে? ব্রাউজার। বুঝতে পেরেছি? তো HTML CSS আর জাভাস্ক্রিপ্টের সার্ভার হিসেবে কাজ করছে হচ্ছে আমাদের সকল ব্রাউজার। জাভাস্ক্রিপ্ট খুব ছোট্ট, খুবই ছোট্ট একটা ল্যাঙ্গুয়েজ, বাট ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? ওয়েবের জন্য বিশেষ করে, যে খুবই ছোট ল্যাঙ্গুয়েজ হলেও এটা দিয়ে এমন কিছু করা যায় যা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেই কাজগুলো করা যায় না। অ্যাডভান্টেজ ভেরি ফাস্ট, লাইট ওয়েট, এবং ইচ্ছে মতো যা ইচ্ছে আপনি তাই করতে পারেন ওয়েব পেজের ভেতরে জাভাস্ক্রিপ্ট দিয়ে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা ক্লায়েন্ট এন্ডের ল্যাঙ্গুয়েজ, এটাকে যে কোনো সময় বন্ধ করা যায়, রাইট? যে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কিছু করেছেন, বাট ক্লায়েন্টের মেশিনে যদি জাভাস্ক্রিপ্ট ডিসেবল থাকে বা বন্ধ থাকে, তাহলে ওই কাজগুলো কোনো কিছুই শো করবে না। আমার এই যে এই একটা অ্যাডন আছে যেটাকে বলা হয় ওয়েব ডেভেলপার অ্যাডন। প্রথমের দিকে বলেছিলাম, এটা সম্পর্কে বলি নাই। আপনাদের মেশিন এরকম দেখেন তো, মজিলাতে এরকম অ্যাডন আছে কিনা, এই বারের নিচ দিয়ে, অথবা টুলসের এখান থেকে এরকম চাকতির মতো সাইন ওয়েব ডেভেলপার এক্সটেনশন, দেখেন তো আছে কিনা? আছে? নেই। পান নাই? নাই। তো সেক্ষেত্রে এবার এখানে যান, টুলস, অ্যাডন্স, হাফিজুর, টুলস থেকে অ্যাডন্সে যান। গিয়েছেন? অ্যাডন্সে ক্লিক করেন, এখান থেকে সার্চ করার পর অনেক কিছু আসবে। আমরা এখানে লিখবো, এই যে সার্চ বক্সটা আছে না, সার্চ বক্সটার মধ্যে লিখবো ওয়েব ডেভেলপার। এই সার্চ বক্সের মধ্যে আমরা কি লিখলাম? ওয়েব ডেভেলপার লিখে এন্টার দিচ্ছি। আসে? ওই যে চাকতির মতো একটা সাইন আসে না? এই যে চাকতির মতো একটা সাইন আসছে না, ওয়েব ডেভেলপার, অ্যাড টু ফায়ারফক্স করেন। ইনস্টল করলে ইনস্টল করে দেন। ইনস্টল হলে এটা রিস্টার্ট দিতে বলবে। হয়েছে? রিস্টার্ট দেবেন হচ্ছে ব্রাউজার, একটা বাটনই আসবে ব্রাউজার রিস্টার্ট, আসে? রিস্টার্ট করে ফেলেন, দেখবেন যেন এরকম আইকনগুলো চলে আসে, আসে না?
Just a minute, huh? আচ্ছা, আমরা ইয়েটা পেয়েছি, টুলটা পেয়েছি না? টুলটা পেয়েছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আমাদের অ্যাড অন। আমার এই জায়গায় টেক্সট স্ক্রলিং, ইমেজ স্লাইডিং বা এখানে যে জাভাস্ক্রিপ্টগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো কাজ করছে। আর যখনই আমি ডিসেবল থেকে ডিসেবল জাভাস্ক্রিপ্ট, ডিসেবল অল জাভাস্ক্রিপ্ট এটাকে প্রেস করে দিয়েছি, এবার রিলোড দেই পেজটাকে। জাভাস্ক্রিপ্ট অফ আছে কিন্তু, হ্যাঁ, ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট অফ। এটার কাজ করছে? কাজ করছে না। ইমেজ স্লাইড হচ্ছে, টেক্সট স্ক্রল হচ্ছে, কোনো কিছুই কিন্তু কিছু হচ্ছে না। তার মানে ক্লায়েন্ট এন্ডে যদি জাভাস্ক্রিপ্ট অফ থাকে, আপনি পেরেছেন ওই অ্যাডনটা নিতে, জাভাস্ক্রিপ্ট হবে না। এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, ফেসবুকে যদি যাই, এর পাওয়ারটা আমি বলছি যে এটা কতটুকু পাওয়ারফুল সেটা দেখাচ্ছে। জাভাস্ক্রিপ্ট ছাড়া ফেসবুক চলবেই না, জিমেল চলবেই না। বড় বড় যে অ্যাপ্লিকেশনগুলো আছে তারা হ্যাভিলি জাভাস্ক্রিপ্টের ওপরে ডিপেন্ডেন্ট। তাহলে কত বেশি কাজ ক্লায়েন্ট এন্ডে হয়ে থাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, বুঝতে পারছি? বুঝতে পেরেছি? অনেক কাজ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হয়ে থাকে।
আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টের কিছু ফিচার আমরা দেখলাম বা বিষয় সম্পর্কে বুঝলাম জাভাস্ক্রিপ্ট সম্পর্কে, যে জাভাস্ক্রিপ্ট কি। এবার কিন্তু জাভাস্ক্রিপ্ট ঠিকঠাক মতোই কাজ করবে। এখন এটা একটা ছোট্ট ল্যাঙ্গুয়েজ, এই পিসির জন্য, এই পিসিও না, এই ব্রাউজারের জন্য, এই পিসির এই ব্রাউজারের জন্য। অন্য ব্রাউজারে আবার কিন্তু চলবে, কিন্তু যখন যে ব্রাউজারে রান করাচ্ছেন ওই ব্রাউজার থেকে কিন্তু সেটা অফ করে রাখা যায়। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ মানে হচ্ছে এটা ভেরি ফাস্ট, যে কোনো কিছু করা যায়। একটা এক্সাম্পল হিসেবে বলি, যে যদি কোনো প্রবলেমের সলিউশন কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে পারা না যায়, বা যদি আমি টেস্ট করতে চাই যে এই প্রবলেমটা সলিউশন আছে কি না, ওকে, সেক্ষেত্রে যদি আপনি কোশ্চেন করেন যে এই প্রবলেমটা কি জাভা দিয়ে করা যাবে, যদি অ্যান্সার আসে নো, জাভা খুব পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, দিয়ে করা যাবে। যদি অ্যান্সার আসে নো, সেক্ষেত্রে আমি চেক করবো যে অন্য আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা করা যাবে কিনা। যদি এই প্রবলেমটা কি জাভা স্ক্রিপ্ট দিয়ে করা যাবে, তখনও যদি অ্যান্সার আসে নো, সেক্ষেত্রে ওই প্রবলেমটা কোনো ল্যাঙ্গুয়েজ দিয়েই করা যাবে না। যে কোনো প্রবলেমই কি দিয়ে করা যায়, জাভা স্ক্রিপ্ট দিয়ে করা যায়। আর যেটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করা যায় না, সেটা কোনো ল্যাঙ্গুয়েজ দিয়েই করা যাবে না। বাট জাভা স্ক্রিপ্ট তো সব কিছু করতে পারে না। জাভা স্ক্রিপ্ট ডিরেক্ট ডেটাবেজ অ্যাক্সেস করতে পারে না, ভায়া হিসেবে সার্ভার ল্যাঙ্গুয়েজের হেল্প নাই। বোঝা যাচ্ছে? সো অনেক কাজ তার দ্বারা করাও সম্ভব না। সো ক্লায়েন্ট এন্ডেড যে কোনো কিছু তার মাধ্যমে করা যাচ্ছে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা করতে পারছি। তো জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেলোয়ার চা নিয়ে আসুন, পানি নিয়ে আসুন। সাদ্দাম কি কাজ করছে? বিলিং। ম্যাডাম তো রেস্ট নিচ্ছে, হয়তো 5টার পরে উঠবে, 5টা 6টার দিকে। এর মধ্যে বাগগুলো সলভ করতে থাকেন। যদি কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো রেখে ভ্যালিডেশনের কাজ করো। ভ্যালিডেশন না, সরি, আপনার যে বাগগুলো দেওয়া হয়েছে বাগগুলো সলভ করতে থাকে। ক্যাপচার বাগগুলো সবগুলো, যেগুলো যেগুলো জায়গাতে বাগ আছে বসে না থেকে সলভ করতে থাকেন। মনে হয় কি কাজ করছিলেন? বাগ সলভ করছেন। আচ্ছা, আমরা একটা জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট খুলে নেই। এটা HTML প্রজেক্ট আকারেই খুলবেন। সবাই একটা প্রজেক্ট খুলে নেন, নিউ। আমি HTML5 প্রজেক্টই খুলছি, HTML5। নেক্সট ফোল্ডার দেখিয়ে দিচ্ছি ব্রাউজ করে। ই ড্রাইভে আমি একটা ফোল্ডার করছি। রেসপন্সিভ ব্যাচ 1, JavaScript, responsive batch 1 JavaScript open। ঠিক আছে, রেসপন্সিভ ব্যাচ 1 JavaScript কপি করে প্রজেক্ট নেম লোকেশনে পেস্ট, or finish।
ঠিক আছে, এবার আমরা রেসপন্সিভ ব্যাস 01 জাভাস্ক্রিপ্ট ধরে আগাচ্ছি। সো এই যে ফাইলটা index.html যেটা সাইট রুটের মধ্যে হয়েছে, এর মধ্যে আমি জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। জাভাস্ক্রিপ্ট কীভাবে লেখা যায় সেটা আগে আমরা একটু শিখি। জাভাস্ক্রিপ্ট লিখতে হলে একটু খেয়াল করেন কিভাবে লিখছি। জাভাস্ক্রিপ্ট লিখতে হলে HTML এর ভেতরে কিন্তু জাভাস্ক্রিপ্ট লেখা যায়, আবার JS ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্ট লেখা যায়। যে গত 2-3 দিন ধরে আমরা যখন বুটস্ট্র্যাপের জন্য কাজ করছিলাম, bootstrap.js একটা ফাইল ছিল না? হ্যাঁ, bootstrap mini, bootstrap.mini.js এরকম একটা ফাইল ছিল। হ্যাঁ, datepicker.js দেখলেন না জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো? ওখানে ফাংশনের ডেফিনেশন থাকে, ওইগুলো হচ্ছে লাইব্রেরি, jQuery লাইব্রেরি। মানে প্রচুর জাভাস্ক্রিপ্টের ফাংশন লেখা আছে, ওটা বোঝাটাও ডিফিকাল্ট, নাম্বার অফ ফাংশন ওখানে লেখা আছে। সো আমরা যেন জাভাস্ক্রিপ্টটা শুরু করতে পারি, আজকে স্টার্টিং আর কি। হ্যাঁ, আপনি শুরু করছেন শেখাটা, আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি, যদিও কোর্সের ভেতরের আলোচনা না, বাট কোর্সের বাইরের আলোচনা হলেও এটা ইন্টিগ্রেটেড একটা বিষয়, তাই না? তো কোর্সের সাথে সঙ্গতিপূর্ণ একটা বিষয়। তো এই বিষয়টা আমাদের আস্তে আস্তে কিন্তু একটু শিখতে হবে। যখন আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপার হবেন, শুধু HTML CSS আর বুটস্ট্র্যাপ শিখলে হবে না, সাথে সাথে আপনাকে কিন্তু জাভাস্ক্রিপ্টও ভালো মতো শিখতে হবে। আমি নেক্সট 3টা দিনতে ফোকাস করবো আর কি, একটা একদম স্ক্র্যাচ থেকে, একদম টপে মেনু থেকে শুরু করে স্লাইডার দিয়ে সাইড বার সহ কন্টেন্ট সেকশন এগুলো সহ একটা ই-কমার্সের থিম কীভাবে ডেভেলপ হয় সেটা করে করে দেখাবে, যে কয়েকদিন লাগে, রাইট? যে কয়েকটা পেজ আছে, পেজগুলো করে করে আপনাদের দেখাবে, আপনারা নিজেরা সাথে সাথে করবেন, অথবা ভিডিওটা থাকবে, বাসায় বসে বসে করতে হবে, যাতে 2-1টা থিম করতে পারলে আপনি দেখবেন যেন আপনি যে কোনো কিছু করে ফেলতে পারছেন। বুঝতে পেরেছেন? তো 3টা ক্লাস পরপর ওইভাবেই যাবে। আর প্রবলেম থাকলে প্রজেক্টের সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু নিজে থেকে থিম বানাতে হবে। নিজে থিম যখন জমা দেবেন তখন আমরা সার্টিফিকেটটা প্রোভাইড করব। যারা হ্যাঁ হ্যাঁ সার্টিফিকেট সবার জন্য না, তো যারা প্রজেক্ট সাবমিট করবে তাদের জন্য, ঠিক আছে? প্রজেক্টের জন্য সময় দিব, 15 দিন মতো সময় দিব। একটা থিম বানাতে 15 দিনের বেশি লাগার কথা না, বেশি লাগার কথা 15 দিন, গুড এনাফ টাইম। স্ক্রিপ্ট টাইপটা হচ্ছে আমার টেক্সট জাভাস্ক্রিপ্ট। তো স্ক্রিপ্ট ক্লোজ, একটা ডকুমেন্ট ফাইল আপনি আমাকে মনে করিয়ে দেবেন। হ্যাঁ, আপনাদের আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল দিব সিনট্যাক্সের। এই ফাইলটা ভালো মতো পড়াশোনা করবেন, তাহলে জাভাস্ক্রিপ্টের বেসিক সিনট্যাক্সগুলো সম্পর্কে জেনে যাবেন। ছোটো ছোটো এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো করবেন। আজকে আমি যতটুকু করাচ্ছি ওইগুলো হচ্ছে আরও বেসিক। আমি একটু এমনভাবে আগাচ্ছি যাতে বাকি জিনিসগুলো আপনারা ধরতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের জন্য আমি একে যে কোনো জায়গায় HTML এর যে কোনো লোকেশনে লেখা যায়। স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আপনি জাভাস্ক্রিপ্ট লেখা শুরু করতে পারেন। জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো কিছু আউটপুট দিতে চাইলে আমি যদি এখানে কোনো কিছু লিখি, মনে করেন হ্যালো জাভাস্ক্রিপ্ট, এরকম যদি আপনি কিছু লিখেন তাহলে কিন্তু আউটপুট আসবে না। দেখেন একটা এরর দেখিয়ে দিয়েছে, খেয়াল করেছেন? এবং একটা আউটপুট এরর দেখিয়ে দিয়েছে।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, মুস্তাফিজুর বলেন। হ্যাঁ, হ্যাঁ বলেন। আমাদের কলাবাগানের অফিসটা হচ্ছে লেক সার্কাস আছে না, লেক সার্কাস কলাবাগান। এটা আপনি 32 নম্বরের ওখানে যদি আসেন, সেক্ষেত্রে ওখান থেকে যে লাস্ট ফার্মারটা চিনেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনি লোকেশনটা লিখেন যে মিরপুর রোডে কলাবাগানের মাঠটার অপোজিটে সিঙ্গারের একটা শোরুম আছে, সিঙ্গার শোরুম, সিঙ্গার মেগা শোরুম। এই শোরুমের পাশে দ্বিতীয় বিল্ডিংটা, শোরুম থেকে ভেতরের দিকে একটা ছোট গলি, চিকন গলি আছে, ওই গলির দ্বিতীয় বিল্ডিংটা 161/B, 161/B, বাসা নাম্বার হচ্ছে 161/B, ফার্স্ট ফ্লোর। ঠিক আছে, এটা কমার্শিয়াল বিল্ডিং আর কি, বাসা না, এটা কমার্শিয়াল বিল্ডিং, সবগুলোই অফিস। তো 161/B, ফার্স্ট ফ্লোর বললে মানে এই অ্যাড্রেসে চলে আসবেন। এটা অ্যাকচুয়ালি আমরা বলি যে নিয়ার সিঙ্গার শোরুম। হ্যাঁ, এটা মিরপুর রোডেই সিঙ্গার শোরুমের পাশে। ঠিক আছে, হ্যাঁ আমি অফিসে আছি, আমি 9টা পর্যন্ত থাকবো। আসেন, কি কারণটা যেন বলেন ওই কাজটা। আচ্ছা ঠিক আছে, চলে আসি তাহলে। হ্যাঁ, এই কিছু না, এগুলো সব স্ক্যান করে ইমেল করে দিতে হবে। ঠিক আছে, না না হার্ড কপি না, আমরা স্ক্যান করে ইমেলই চাই আপনাকে। আপনি চলে আসেন, আপনাকে আমি বুঝিয়ে দিব বিষয়গুলো। ওকে ওকে, আল্লাহ। আচ্ছা, সো দেখেন, আমি যদি এভাবে লিখি হ্যালো জাভাস্ক্রিপ্ট, এই যে রেড মার্কের একটা এরর চলে আসে। সো আমি যদি এই ফাইলটাকে রান করাই, ওপেন উইথ ফায়ারফক্স, কোনো আউটপুট দেখাচ্ছে? দেখাচ্ছে না। এটার এররও দেখা যায়, কিন্তু আপনি যদি এখান থেকে দেখেন টুলস, ওয়েব ডেভেলপার এক্সটেনশন, ওয়েব ডেভেলপার এক্সটেনশনের ভেতর থেকে টুলস, এরর কনসোল, মানে ওই যে টুলসটা আমরা কিছুক্ষণ আগে ইনস্টল করলাম না, এই যে টুলস থেকে ভেতরে যদি যান এরর কনসোল। সো এই পেজটার জন্য আমরা যদি দেখি টুলস, এরর কনসোল, প্রচুর জাভাস্ক্রিপ্ট এরর। এটা সবগুলো কিন্তু এই পেজের না, আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করার পর এই পেজটা যদি আমি লোড করি, লোড করার পর যদি এরর কনসোলটা আমরা দেখি, এখানে দেখেন হ্যালো জাভাস্ক্রিপ্ট বিফোর এস্টিমেট মিসিং সেমিকোলন। সে মনে করছে যে হ্যালো লেখার পর একটা সেমিকোলন আসবে, কারণ সে হ্যালোটাকে ভেরিয়েবল হিসেবে ধরছে আর জাভাস্ক্রিপ্টটাকে অ্যাম্বিগুয়াস টেক্সট হিসেবে ধরছে। আমি তো অ্যাকচুয়ালি আউটপুট দেখতে চেয়েছি। কোনো কিছু যদি আউটপুট দেখতে হয় তাহলে সেটাকে স্ট্রিং আকারে লিখতে হয়। এখন কিন্তু এরর নেই, ঠিক আছে, এখন কিন্তু এরর নেই। আমি যদি যাই, আউটপুট আসবে না, বাট কোনো এরর দেখাবে না। আমি যদি এটাকে ক্লিয়ার করে দেই আর ব্রাউজারটাতে যদি লোড দেই, লোড দিয়েছি, আমার এখানে এসে কোনো এরর দেখিয়েছে যে একটা আননোন উইন্ডোজ, আমাদের ট্র্যাক করার জন্য আননোন উইন্ডোজ বলছে। এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য এরর না। সো এররটা হচ্ছে আউটপুটটা না দেখানোর কারণ হচ্ছে আউটপুট দেখাতে আমি বলি নাই। আউটপুট দেখানোর জন্য এরকম লিখতে হয়, ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে, ডকুমেন্ট ডট রাইট। এটা হচ্ছে আমাদের হ্যাঁ সবার ক্ষেত্রে যা আউটপুট দেখাতে যাব সবসময় আমাকে লিখতে হবে কি, ডকুমেন্ট ডট রাইট।
আচ্ছা, সো ডকুমেন্ট ডট রাইট হ্যালো জাভাস্ক্রিপ্ট বিষয়টা আমরা দিলাম। এখন দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা যদি প্রোগ্রামিং করার কনসেপ্ট বলি, প্রোগ্রামিং মানে কি, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারতে হবে, তারপরে এক এক করে বাড়ানো কমানো এগুলো জানতে হবে, কন্ডিশন বুঝতে হবে তার, তাই না? তো আবার কোথাও ডাটা রাখতে হবে, সে ডাটা রাখা মনে রাখতে হবে এর ভেতরে কি আছে, বুঝতে পেরেছেন? সো প্রোগ্রামিং করার জন্য কয়েকটা বিষয় আছে, এই সিনট্যাক্সগুলোর নাম আমি একটু বলছি, আপনারা একটু লিখে নেন। যে প্রোগ্রামিং করতে গেলে এই সিনট্যাক্স বা এই বিষয়গুলো আপনাদের জানতেই হবে। কম্পিউটার সায়েন্সে যারা পড়েছেন এই টার্মগুলোর সাথে পরিচিত। নাজমুল তো কম্পিউটারের না, সো তার পরিচয় না থাকারই কথা। লিখবেন প্রথমত হচ্ছে ভেরিয়েবল, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য যেটা নেসেসারি ভেরিয়েবল। 2 নম্বর হচ্ছে অপারেটরস, 3 অ্যারেস। হ্যাঁ, প্রথমটা ভেরিয়েবল, 2 নম্বরটা হচ্ছে অপারেটরস, 3 নম্বর হচ্ছে অ্যারে, 4 স্টেটমেন্ট। 4 নম্বরটা হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্টের আবার 2টা ভাগ, একটা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট আর একটা কি কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনালটা উপরে থাকে, রিপিটেডটা পরে থাকে। তো বলি তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং রিপিটেড স্টেটমেন্ট। তারপরে আছে হচ্ছে ফাংশন, এরপরে আসে হচ্ছে কি ক্লাস। তাহলে কয়টা বিষয় আছে? ভেরিয়েবল, অপারেটর, অ্যারে, স্টেটমেন্ট। স্টেটমেন্টের মধ্যে কন্ডিশনাল স্টেটমেন্ট আর রিপিটেড স্টেটমেন্ট, আর আছে কি ফাংশন, তারপরে আছে ক্লাস। এগুলো হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল কি সিনট্যাক্স। আমি একটু লিখি কি কি শিখতে হয়। ভেরিয়েবল, অপারেটর, অ্যারে, স্টেটমেন্টস, ফাংশন, ক্লাস। তাহলে কি হলো? ভেরিয়েবল, অপারেটর, অ্যারে, স্টেটমেন্ট, ফাংশন আর ক্লাস। এই স্টেটমেন্ট সেগমেন্টে একে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট আর 2 হচ্ছে রিপিটেড অথবা কি লুপ। এটা বলা হয়ে থাকে কি রিপিটেড স্টেটমেন্ট আর লুপ। তো জাভাস্ক্রিপ্টের যে বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে তার কিছু কিছু সাম আপ বলছি, আর ওই যে ডকুমেন্টটা দিব ওর ভিতরে সুন্দর করে প্রত্যেকটা বিষয় একটু একটু করে আলোচনা করা আছে। এটা পড়লে ভালো একটা ধারণা জন্মাবে। আমি মনে করেন যে ফার্স্ট নেম লাস্ট নেম নিব এবং ফুল নেম করে দেখাবে, বলছি ফুল নেমটা দেখাবে।
তার মানে এখানে প্রোগ্রামিং ইনভলভ হবে। আমি ফার্স্ট নেম বলছি, লাইক এভাবে লিখতে হয়, var ফার্স্ট নেম হচ্ছে লাইক এমডি শাহিল, আর var লাস্ট নেম ইকুয়াল এর ভেতরে রাখছি LM। যখন এই প্রোগ্রামটা রান করবে তখন এই নামে মেমোরিতে একটা জায়গা তৈরি করবে আর এই ভ্যালুটা রেখে দেবে। সো এইটাকে বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবল কি তাহলে? মেমোরি লোকেশনের নাম। মেমোরি লোকেশনের নাম। ভেরিয়েবলের মধ্যে কি থাকবে? ভ্যালু। আপনি যা রাখতে চাইবেন সেটাই রাখবেন, বাট সিঙ্গেল কোট ডাবল কোট দিয়ে রাখবেন। যদি কোনো নাম্বার রাখতে চান ওখানে সিঙ্গেল কোট ডাবল কোট দেওয়ার দরকার নেই। যদি ফ্র্যাকশন ভ্যালু রাখতে চান সেখানেও সিঙ্গেল কোট ডাবল কোট দেওয়ার দরকার নেই। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো ফার্স্ট নেম আর লাস্ট নেম এই দুটাকে কি বলছি আমরা? ভেরিয়েবল। মানে ভেরিয়েবল কি? মেমোরি লোকেশনের নাম। স্ট্রেট। এখন ভেরিয়েবল লেখার কিছু রুলস আছে, যেমন ভেরিয়েবলের ভেতরে যে কোনো কিছু অ্যালাউড না। এই যে এরর চলে আসে, আমি স্পেস দিয়েছি না, স্পেস লেখা যায় না, আন্ডারস্কোর এটা লেখা যায়। তাহলে ভেরিয়েবলের ভেতরে কি কি লেখা যায়? ভেরিয়েবলের ভেতরে অ্যালফাবেটিক ক্যারেক্টার, ক্যাপিটাল লেটারের সবগুলো, স্মল লেটারের সবগুলো, 0 to 9 নাম্বার আর আন্ডারস্কোর। টোটাল কত হলো? 63। টোটাল ক্যারেক্টারের সংখ্যা কত? 63। এই 63 ক্যারেক্টারই রিড করা যায়, বা এই 63 ক্যারেক্টার দিয়েই ভেরিয়েবলের নাম লেখা যায়। এর বাইরে অন্য কোনো কিছু দিলেই এরর আসবে। দেখেন আমি ভেতরে 0 দিয়েছি, চলবে। আমি ভেতরে হাইপেন দিয়েছি, এটা চলবে না। ঠিক আছে? সো আন্ডারস্কোর দিই, এটা চলছে। বোঝা যাচ্ছে? বাট যদিও ভেরিয়েবলের ভেতরে নাম্বার দেয়া যাবে, যে কোনো জায়গায় নাম্বার দেয়া যাবে, বাট একটা জায়গা সামনে নাম্বার দেয়া যাবে না, শুরুতে নাম্বার দেয়া যাবে না। তো তাহলে রুলস দুইটা কি? ভেরিয়েবলের নাম লিখতে হলে ক্যাপিটাল লেটার অ্যালফাবেট, স্মল লেটার অ্যালফাবেট, 0 to 9 নাম্বার আর আন্ডারস্কোর। এর বাইরে অন্য কোনো কিছু ইউজ করা যাবে না। আর 2 নম্বর রুলস হচ্ছে ভেরিয়েবলের নামের শুরুতে নাম্বার লেখা যাবে না। ভেরিয়েবল বিষয়টা শিখলাম। এবার var, আমি যদি বলি যে ফুল নেম ইকুয়াল, আমি যদি এরকম বলি ফার্স্ট নেম ডট, এরকম লেখা যায় না, ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম, এটাও লেখা যায় না। দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি লিখতে গেলে দুজনের মাঝে প্লাস দিতে হয়। প্লাস কি? যোগফল না? বাট এই যোগ করবে না, দুজনকে পাশাপাশি রেখে দেবে। একটু খেয়াল করেন কিভাবে আউটপুট আসে। আমি যদি ফুল নেমটা এভাবে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে আমি শুধু সরাসরি এটাকে বাদ দিয়ে যদি ফুল নেম দেই, আর আউটপুট কি আসে একটু দেখেন। এমডি শাহিল আলম। শাহিল আলম কথাটা একসঙ্গে আসছে না? যদি এই শাহিল আলম কথাটা দুজনের মধ্যে গ্যাপ তৈরি করতে হয় সেক্ষেত্রে স্ট্রিং দিতে হয়। স্ট্রিং বিষয়টা কি? স্ট্রিং হচ্ছে কোটেশন। যখনই ভেরিয়েবল আর কোটেশন পাশাপাশি বসবে মাঝে কি দিয়ে দেবেন? প্লাস। তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল আর কোটেশনটা কি? স্ট্রিং। তো ভেরিয়েবল আর কোটেশনের মাঝে কি বসবে? প্লাস। আবার স্ট্রিং আর ভেরিয়েবলের মাঝে কি বসবে? প্লাস। এবার চেক করে দেখি, সেভ করে আউটপুট দেখি, দেখেন মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছে। সো ভেরিয়েবল কি কিছুটা বোঝা যাচ্ছে, তাই না? ভিডিওটা আরও বারবার করে দেখতে হবে ফার্স্ট টাইমের জন্য। যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছুটা ধারণা আছে তারা কিছুটা হলেও বুঝতে পারছেন যে বিষয়টা কি হচ্ছে। ভেরিয়েবল কি? হ্যাঁ, সেমিকোলন না দিলে চলবে, বাট সেমিকোলন দেওয়াটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। হ্যাঁ, আমাকে সেমিকোলন সবসময় কিন্তু চলবে না, আমি সেমিকোলন দিচ্ছি না সবসময় কিন্তু চলবে না, রাইট? সো এটা যেহেতু লাস্ট আউটপুট পড়ে আছে এই জন্য এটাকে সেমিকোলন না দিলেও কোনো কিছু বলছে না। বাট আমি যদি এখানে সেমিকোলন মিস করি আমার কিন্তু প্রবলেম হবে। এই যে একটা অ্যালার্ট আমাকে করে রেখেছে, প্রবলেম হবে। আচ্ছা, স্টেটমেন্ট ক্লোজিং আমাকে করতে হবে সেমিকোলনটা, যখনই একটা লাইন লেখা শেষ হবে তখনই একটা সেমিকোলন দিয়ে দেবেন। এটা রুলস, হ্যাঁ, প্রোগ্রামিং রুলস।
সো কিভাবে হলো, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এদেরকে বলা হয় কি কনক্যাটেনেশন। কনক্যাট করলাম, পাশাপাশি বসালাম, কনক্যাটেনেশন, কনক্যাট পাশাপাশি বসানো। আচ্ছা, ভেরিয়েবলটা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিএসপিতে ডট দিয়েও করি না, পিএসপিতে ডট ছাড়া অন্য কোনো কিছু দিয়ে করা যায় না। জাভাস্ক্রিপ্টে সেটা হয় প্লাস দিয়ে। দেলোয়ার ঠিক আছে, নিয়ে যাও। ভেরিয়েবলটা বুঝলাম, তাই না? তাহলে আপনারা একটা কাজ করেন, একটা প্রোগ্রাম লিখেন তো, যে তিনটা ভেরিয়েবলে নেন, তারপরে প্রথম ভ্যালু দ্বিতীয় ভ্যালু যোগ করে তৃতীয় ভ্যালুতে রাখেন। হ্যাঁ, আমি বলছি যে আমি মনে করছি এ সমান 10, বি সমান 20, সি সমান 30। 10, 20, 30। তাহলে আমি এ বি সি এর যোগফল দেখতে চাচ্ছি, আউটপুটটা দেখতে চাচ্ছি। তাহলে ডি ইকুয়াল, যখন আমি ডি কে আউটপুট দেখতে যাব তখন এই তিনজনের যোগফল আমাকে দেখাবে। অপারেটরস যখন বলছি, অপারেটর আছে কতগুলো একটু দেখেন। যোগ, ওই আমাদের লেকচার শিটের মধ্যে আপনি যেটা ডক ফাইল দিবর মধ্যে পাবেন, বিয়োগ, গুণ, ভাগ, এটাকে ভাগ বলবো কিন্তু স্ল্যাশ, এটা ভাগ, এটা হচ্ছে কি মডুলাস, ভাগশেষ। এটা পার্সেন্টেজ না, এটা ভাগশেষ। আচ্ছা, ভাগশেষ, এই পাঁচটাকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক বাইনারি অপারেটর। আরেকটু স্পেসিফিকভাবে বলি যে অ্যারিথমেটিক বাইনারি অপারেটর। এছাড়া আছে অ্যারিথমেটিক ইউনারি অপারেটর। আমি যদি এখানে বলি, এটা হচ্ছে হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট ফ্লোরে আছেন? তাহলে নক করেন দরজাতে। হ্যাঁ হ্যাঁ, এই তো কলিং বেল শব্দ পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। অ্যারিথমেটিক বাইনারিতে আছে এইগুলো, প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার। আর ইউনারির মধ্যে আছে প্লাস প্লাস, মাইনাস মাইনাস, আর নেগেশন, সাইন, ইনভার্টার। ঠিক আছে, আমি যদি দুইটা ভ্যালু নেই এবং দুইটা ভ্যালুকে যোগ করে দেখি, আউটপুট দেখতে পাচ্ছি। দুইটা ভ্যালুকে বিয়োগ করে দেখি, দুইটা ভ্যালুকে মাল্টিপ্লিকেশন করে দেখি, ডিভিশন করে দেখি, রিমাইন্ড করে দেখি, কি আউটপুট আসে। মনে করেন ভেরিয়েবলে ভ্যালু নিয়েছি a ইকুয়াল 10, b ইকুয়াল 3। তাহলে দুইটা ভ্যালু যোগ করলে কি হবে, বিয়োগ করলে কি হবে, গুণ করলে কি হবে, ভাগ করলে কি হবে, রিমাইন্ড করলে কি হবে, এই পাঁচটা কাজ করে ফেলেন। এই পাঁচটা অপারেটরের পাঁচটা কাজ আপনারা একটু করেন। যে ভেরিয়েবল নেন আগে, ভেরিয়েবল a ইকুয়াল 10, b ইকুয়াল 3, তারপরে আপনি ডকুমেন্ট ডট রাইট করে a আর b যোগ করেন, তারপরে বিয়োগ করেন, গুণ করেন, ভাগ করেন। ওই পাঁচটা আউটপুট দেখবো, পাঁচটা আউটপুট কিভাবে আসছে সেটা আগে দেখি, তারপরে ইউনারি অপারেটর নিয়ে কথা বলছি। দেখি যে আমি দুইবার দেখাবো, বাট নিচে নিচে দেখাবে। দুইবার আমি দুটা লাইন লিখি ফুল নেমেরই, আউটপুট যদি দেখতে চাই, যে পাশাপাশি দেখাচ্ছে, তাই না? পাশাপাশিটা না দেখিয়ে আমরা এরকম করব, এই যে এখানে প্লাস লিখতে পারি, তারপরে কোটেশন, কোটেশনের মধ্যে বিআর, লাইন ব্রেক। তাহলে উপর থেকে এটা বিআর কি এসটিএমএল লাইন ব্রেক না? উপরেরটা থাকবে না, আউটপুটটা নিচেরটা দেখাবে, যে নিচে নিচে দেখাবে। হাফিজের হয়েছে?
না, ওই ব্রেকটা ইউজ না করাই ভালো। ব্রেকটা তো ওই ইয়ার ব্রেক, সুইচ কেসের ব্রেক। ওই ব্রেক আর এই ব্রেক এক জিনিস না। আচ্ছা, এখন আমরা অপারেটরের কিছু বিষয় জানলাম আর কি, যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে। এবার আমি যদি ওই পরের অপারেটরগুলো সম্পর্কে একটু বলি, মনে করেন এই যে প্লাস প্লাস, মাইনাস মাইনাস, নেগেশন, এটাকে এগুলোকে বলা হয়ে থাকে ইউনারি অপারেটর। এক যোগ করবে, মাইনাস মাইনাস এক বিয়োগ করবে, আর এটা সাইনকে চেঞ্জ করে দেবে। সো আমি যদি বলেন, যদি একটা ভার নেই, ভার এ ইকুয়াল 10 নিলাম, তো আমি যদি বলি ডকুমেন্ট ডট রাইট এ প্লাস প্লাস, এর মানে কি বলেন তো? এক করে বাড়বে, বাট এ আগে আছে, প্লাস প্লাস পরে আছে, তার মানে কি এ পোস্ট ইনক্রিমেন্ট। মানে আউটপুট দেখাবে কত, কে বলতে পারে? 10 দেখাবে। এ তো 10 আছে, যোগ হবে পরে, প্লাস প্লাসটা কি পরে না? পরে। আউটপুট দেখাবে কিন্তু 10, বাট এই যোগটা যদি আগে হয়, যদি আগে হয় তাহলে এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। আউটপুট দেখাবে 11। বোঝা যাচ্ছে? মাইনাস মাইনাসটা যদি হয় আগে, তাহলে এক কম দেখাবে, ডিক্রিমেন্ট। এটাকে বলা হয় প্রি ডিক্রিমেন্ট। বোঝা যাচ্ছে? আর এর ভেতর যদি 10 থাকে, আমি যদি মাইনাস দেই, এটাকে বলা হয় নেগেশন, সাইন ইনভার্টার। আবার যদি এ মাইনাস 10 থাকে আর আমি যদি মাইনাস দেই, তাহলে মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। বোঝা গেল? এই অপারেটরগুলো, এগুলো অনেক বেশি ইউজ হয়। এছাড়াও কিছু কন্ডিশনাল অপারেটর আছে। ভ্যালু দেখায়। এই যে নেগেশন, আমি যদি প্লাস প্লাস বলি, কি হচ্ছে? প্লাস, এটা মাইনাস দুইটা মিলে কি হয়ে যাচ্ছে? প্লাস। বাট এর ভেতরে যদি মাইনাস থাকে, মানে এ যদি 10 হয় আর আমি যদি -10 লিখি, মানে নেগেশন 10 লিখি, তাহলে কত দেখাচ্ছে? -10। বোঝা যাচ্ছে? আপনি বসেন। আচ্ছা, সো আমরা অপারেটরগুলো দেখছিলাম আর কি। এরপর আমাদের যে অপারেটরগুলো আছে তার মধ্যে আছে কন্ডিশনাল, ও তার আগে আছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট অপারেটরগুলোর মধ্যে আছে ইকুয়াল। ইকুয়ালের কাজ কিন্তু আমরা দেখছি যে 10 কার মধ্যে অ্যাসাইন হচ্ছে? এতে। সো ইকুয়ালটা কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। 10 অ্যাসাইন হচ্ছে কোথায়? এতে। এখানে মনে করেন এটা একটি ইকুয়াল অপারেটর। এই এমডি সাহিল অ্যাসাইন হচ্ছিল কার মধ্যে? ফার্স্ট নেমে। আলম অ্যাসাইন হচ্ছিল লাস্ট নেমে। বোঝা যাচ্ছে? সো ইকুয়ালটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। এবং এছাড়াও আছে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল। এগুলো সবগুলোই বলা হয়ে থাকে অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে? সবগুলোকেই আমরা বলছিলাম কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এরা কি করে? অলওয়েজ ভ্যালু অ্যাসাইন করে লেফটে। কিভাবে অ্যাসাইন করে? আমি যদি বলি যে এ ইকুয়াল 10 আর var বি ইকুয়াল 20, সেক্ষেত্রে আমি যদি এখন এখানে এভাবে লিখি
কি ডকুমেন্ট ডট রাইট a প্লাস ইকুয়াল b, আউটপুট কত আসবে কে বলতে পারে? হ্যাঁ 30, কারণ a আর b যোগ হবে এবং সেটা রাখবে কার মধ্যে? এর মধ্যে, এটা আউটপুট আকারে আসবে। এখানে যদি দেই যে a প্লাস ইকুয়াল b, আর এটাকে যদি আমরা আউটপুট দেখাই, এর মধ্যে এখন কত আছে? এর মধ্যে এখন আছে কত? 30, খেয়াল করেছেন? হ্যাঁ, এর ভ্যালু যদি 100 হয়, হ্যাঁ a প্লাস ইকুয়াল b, এখন এর ভ্যালু কত? 120। এর ভ্যালু হচ্ছে আমার 120। তো এই যে বিষয়গুলো, ছোট ছোট যে বিষয়গুলো আছে, যে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার, সবই কিন্তু একইভাবেই কাজ করে। সো আমি যদি এর ডিভাইডেড বি বলি, তাহলে এর ভিতরে কত আছে? 5 আছে না? 20 দিয়ে 100-কে ভাগ দিলে ভাগশেষ কত আসবে? ভাগফল আসবে 5। এখন যদি আমি রিমাইন্ডার দেই, ভাগশেষ আছে কোনো? ভাগশেষ আসবে 0। বুঝতে পারলেন? তাহলে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখলাম। এবার আসছি কন্ডিশনাল। কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটরগুলোর মধ্যে আছে এরকম গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল। এদেরকে বলা হয়ে থাকে কি? কন্ডিশনাল অপারেটর। এছাড়াও আছে নট, ট্রিপল ইকুয়াল, এটি আইডেন্টিটি অপারেটর, আর নট, ডাবল ইকুয়াল, নট আইডেন্টিটি অপারেটর। এরা অ্যাকচুয়ালি বুলিয়ান ভ্যালু আউটপুট দেয়, ট্রু অর ফলস। আমি যদি বলি এখানে এসে a গ্রেটার দেন b, তাহলে এটা কি রিটার্ন করবে? কোনো ভ্যালু রিটার্ন করবে? তো বলেন তো, আমি যদি বলি a গ্রেটার দেন b, আপনি কি বলবেন? বড়, সত্য, ঘটনাটা কি সত্য, তার মানে একটা ভ্যালু। আর যদি এটা b a গ্রেটার দেন b না হয়, তাহলে আপনি বলবেন মিথ্যা, ঘটনাটা মিথ্যা। সো কোনো একটা সিচুয়েশন এটাকে যদি সত্য মিথ্যার মধ্যে চলে আসে, তাহলে এটাকে বলা হয় কন্ডিশন। এবং সত্য হলে ট্রু বলা হয়, আর মিথ্যাকে বলা হয় কি? ফলস। তার মানে আমি a গ্রেটার দেন b, a 100, b 20, সো আমার a গ্রেটার দেন b ট্রু, তাই না? এই লাইনটা বন্ধ করে রাখি। কি রিটার্ন করছে? ট্রু। দেখতে পান নাই? ও, আপনারা দেখতে পাচ্ছেন না তো, দেখা গেছে না? এ ট্রু দেখাচ্ছে। এবার আমরা যদি এটা 200 বলি, তাহলে কি হবে? ফলস হবে, মিথ্যা। সো এখানে দেখাচ্ছে কি? ফলস। তাহলে গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল, এগুলো তো একই রকম সব। লেস দেন মানে লেস দেন যদি আমি দেই, এটা কি হয়ে যাবে আবার? এ লেস দেন বি, ট্রু, কারণ 100 200 চাইতে ছোট। আবার এটা যদি ইকুয়াল ইকুয়াল বলি, এটা কি ট্রু হবে না ফলস হবে? 100 200 কি সমান? তাহলে ফলস। আমি ট্রিপল ইকুয়াল দেই, তাহলেও তো ফলস। বিষয়টা বোঝা যাচ্ছে? যদি নট ইকুয়াল দেই, তাহলে ট্রু, কারণ এ আর বি সমান না, সো ট্রু। আচ্ছা, এটা কিন্তু ট্রু দেখাবে। এবার পার্থক্য বলি, ডাবল ইকুয়াল, এ ইকুয়াল ইকুয়াল বি। আমি যদি বলি এও 200 বিও 200, আমার আউটপুট কি? ট্রু। এখন এটাকে বলা হয় স্ট্রিং সাইন। স্ট্রিংয়ে 200 হচ্ছে স্ট্রিং, আর বি হচ্ছে কি? নাম্বার। ঠিক আছে, বি নাম্বার। তাহলে এ হচ্ছে, এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, আর এটা হচ্ছে স্ট্রিং ভ্যালু, বাট দুটো ভ্যালুই কি সেম না? সমান। সো ডাবল ইকুয়াল কি করবে? এটাকে ট্রুই রিটার্ন করবে। খেয়াল করেন, ডাবল ইকুয়াল রিটার্ন করবে ট্রু। এর ভ্যালু তো সমান, টাইপ ভিন্ন। ডেটা টাইপ, এদেরকে বলা হয়ে থাকে কি? ডেটা টাইপ। ডেটা টাইপ একজনের হচ্ছে স্ট্রিং, আর একজনের কি? নাম্বার। বাট ভ্যালু দুইটা তো সেম, এই জন্য ডাবল ইকুয়াল কি রিটার্ন করছে? ট্রু। আদারওয়াইজ এটা কি রিটার্ন করতো? ফলস। সো ডাবল ইকুয়াল রিটার্ন করছে ট্রু। যদি এখানে ট্রিপল ইকুয়াল দেই, তখন এটা রিটার্ন করবে কি? ফলস। কারণ ট্রিপল ইকুয়াল
কি করে, ট্রিপল ইকুয়াল ভ্যালুও দেখে, ডাটা টাইপও দেখে। ভ্যালু সমান হয়, তারপর সে দেখে ডাটা টাইপ সমান কিনা। যদি ডাটা টাইপ সমান হয় তখন বলে কি ট্রু। এখানে ভ্যালু দুইটা সেম, ডাটা টাইপ কি ভিন্ন, সেই কারণে সে আমাকে বলছে কি ফলস। বোঝা যাচ্ছে? আর নট ডাবল ইকুয়ালটা এর হচ্ছে অপোজিট। আরেকটা সেগমেন্ট আছে লজিক্যাল বলা হয়, অ্যান্ড এর ইউজ কম অর নট। এটাও কন্ডিশনগুলোকে, এটা যদি হয় কন্ডিশন, যদি বলি কন্ডিশনাল ভ্যালু নিয়ে কাজ করে আর কি, এরা কন্ডিশনাল ভ্যালু নিয়ে কাজ করে। এর একটা কন্ডিশন যদি আমি বলি যে মনে করেন এস ইকুয়াল 10, ডকুমেন্ট ডট রাইট, এটা কিন্তু ট্রু ফলস নিয়ে কাজ করে। ঠিক আছে, আমি যদি বলি ডলার is greater than 18, এটা একটা ব্র্যাকেটে রাখছি, এবং ডলার is less than 60। খেয়াল করেন, এস গ্রেটার দেন 18 এবং এস লেস দেন 60। এস লেস দেন গ্রেটার দেন, এটা একটা কন্ডিশন না, এটা একটা কন্ডিশন। কন্ডিশন কি রিটার্ন করে? হ্যাঁ ঠিক আছে, কন্ডিশন কি রিটার্ন করে, ট্রু অর ফলস। এই যে অ্যান্ড অপারেটর, এটাকে বলা হচ্ছে কি আমার অ্যান্ড অপারেটর, অ্যান্ড লজিক্যাল অপারেটর। অ্যান্ড অপারেটর ঠিক তখনই ট্রু রিটার্ন করবে যখন লেফট কন্ডিশনও ট্রু, রাইট কন্ডিশনও ট্রু। ঠিক আছে, আমার যদি লেফট কন্ডিশন ট্রু হয়, রাইট কন্ডিশন ট্রু হয়, তখন পুরোটাই রিটার্ন করবে কি ট্রু, আদারওয়াইজ রিটার্ন করবে কি অলওয়েজ ফলস। মনে করেন আমার এখানে 4টা কম্বিনেশন হবে, যদি আমি ট্রু ফলস ধরি, এটা লিখে রাখতে পারেন অ্যান্ড এর বেলায়। আমার যদি কন্ডিশন এ বি আর আউট হয়, তাহলে লেফট 0 হতে পারে, রাইটও 0 হতে পারে, তাই না? লেফট 0, রাইট 1, রাইট 1, লেফট 0, হ্যাঁ লেফট 1, রাইট 0, আবার বোথ 1। তো সেই ক্ষেত্রে আমার যদি এটা অ্যান্ড হয়, 0 0 তে 0, 0 1 এ 0, 1 0 তে 0, 1 1 এ, ঠিক আছে? তাহলে অ্যান্ডটাকে বোঝাচ্ছি এভাবে। অ্যান্ড যদি হয়, যদি লেফট ট্রু হয় এবং রাইটও ট্রু হয়, তাহলে আমার আউটপুট কি হবে ট্রু। আর এটা যদি অর হয়, অর এরকম সাইন, হরাইজন্টাল সাইন, অরের বেলায় রুলসটা হচ্ছে অরের বেলায় রুলসটা একটু ডিফারেন্ট। তো ঠিক তখনই 0 হবে যখন দুই পাশেই ফলস, আদারওয়াইজ অলওয়েজ 1। বোঝা যাচ্ছে? সো কন্ডিশন মানে কয়টা কন্ডিশন নিয়ে কাজ করে, অ্যান্ড আর অর দুইটা এরকম থাকবে। এখানে একটা কন্ডিশন, দেন অ্যান্ড, এখানে একটা কন্ডিশন। যদি এটা 0 হয়, 0 হয়, আউটপুট কি 0। যদি 0 হয়, 1 হয়, আউটপুট 0। যদি 1 হয়, 0 হয়, আউটপুট 0। যদি 1 হয়, 1 হয়, আউটপুট, সেটা বোঝা যাচ্ছে? এবার যদি অর হয়, অরের জন্য অর হচ্ছে দুইটা টার্ন, তাই না? সো এটা যদি 0 হয়, 0 হয়, আমার আউটপুট 0। 0 আর 1 এ আউটপুট 1, 0 সরি 1 আর 0 তে আউটপুট 1, 1 আর 1 এ আউটপুট। ক্লিয়ার? আচ্ছা, অর এভাবে কাজ করে। আর নট কাজ করে একটা নিয়ে, নট এটা যদি ট্রু হয় আউটপুট হবে ফলস, আর এখানে ফলস হলে আউটপুট হবে কি উল্টোটা। নট কি করে, ট্রু হলে ফলস, ফলস হলে ট্রু। এবার খেয়াল করেন, আমি বলছি S10, আমি এখানে লজিক দিয়েছি যে এস যদি গ্রেটার আর ইকুয়াল 18, লেস অর ইকুয়াল 60 হয়,
তাহলে ট্রু রিটার্ন করবে। তার মানে আমার যদি 18 থেকে 60-এর মধ্যে কোনো একটা ভ্যালু হয় তাহলে ট্রু, আর এর বাইরে কোনো ভ্যালু হলে কি হবে? ফলস, তাই না? আমার 10 কি 18-র চাইতে কি বড়? ফলস। বাট 10 60-এর চাইতে তো ছোট, তাহলে কি হবে? আমার কন্ডিশন ফলস। কি রিটার্ন করছে? ফলস। বাট আমি যদি এই এসটা বলে দেই 40, 40 কি 18-র চাইতে বড়? ট্রু। 40 কি 60-এর চাইতে ছোট? ট্রু। সো আমার আউটপুট কি হচ্ছে? যেটা বোঝা যাচ্ছে। সো অ্যান্ড অর, অ্যান্ডের বেলায় আমি বলছিলাম, এটা যদি অরের বেলায় বলি যে কোনো একটা ট্রু হলেই ট্রু, যে কোনো একটা ট্রু। সো আমি যদি বলি 140, এটা ট্রু আর ফলস হবে? অরের বেলায় ট্রুই হবে। কিভাবে? 18-র চাইতে তো বড়, সো ট্রু, আর 60-র চাইতে ছোট, সো ফলস। সো ট্রু মানে কি হয়? ট্রু। এবার আসি নটে। আমার এজ হচ্ছে 140, এজ লেস দেন 60, এটা কি ফলস না? কন্ডিশনটা ফলস, আর সামনে নট বসালে কি হয়ে যাবে? ট্রু। সো যে কোনো ফলসকে ট্রু আর যে কোনো ট্রুকে ফলস বানানোর জন্য কি ইউজ হয়? নট। বুঝতে পেরেছেন? এছাড়াও অ্যারে আছে, স্টেটমেন্ট আছে, ফাংশন আছে। সো আমি ফাংশন নিয়ে কিছু আলোচনা করব, যেটা আপনাদের জন্য খুবই দরকার। অ্যারে আর স্টেটমেন্টে আমাদের ওই লেকচার শিটটা দেখে দেখে একটু দেখে আসতে হবে। পরবর্তীতে একটা দিন আমি যদি সুযোগ করে উঠতে পারি, সেক্ষেত্রে ওই অ্যারে আর স্টেটমেন্ট নিয়ে কিছুটা কথা বলবো। আগে আমাদের ক্লাসে যদি 2টা ক্লাসে বুটস্ট্র্যাপের ফ্রেম টেমপ্লেট বানানোটা শিখে যান, ঠিক আছে, স্ক্র্যাচ থেকে, যদিও সব কিছুই শেখানো হয়েছে বাট আলাদা আলাদা এক্সাম্পল দিয়ে, একটা ফরম্যাটে কিন্তু আসে নাই। সো 2টা ক্লাসে ফরম্যাট নিয়ে আলোচনা করা হবে, আর লাস্ট ক্লাসটা তাহলে আমি আবার ওই কিছুটা জাভাস্ক্রিপ্টের আলোচনায় আসবো। বাট এখন কিছুটা ফাংশন নিয়ে কথা বলবো। তার আগে 5 মিনিটের একটা ব্রেক রাখছি, হ্যাঁ, একটু রিল্যাক্স হন, তারপরে ফাংশন নিয়ে কথা বলবো। আচ্ছা, এবার আমরা ফাংশন সম্পর্কে একটু জানি। ফাংশন বিষয়টা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট সব কিছুর জন্যই। যে করিতে আপনারা ফাংশনের কিছু ইউজ দেখছিলেন যে এরকমভাবে লেখা হচ্ছিল, বাট জাভাস্ক্রিপ্টের মূলত ফাংশনগুলো হচ্ছে এরকম, যে মনে করেন এটাকে বলা হয় ফাংশনের কলিং। হ্যাঁ, ফাংশন মূলত কি? কোনো একটা কাজ নির্দিষ্ট এরিয়াতে করে দেওয়া থাকবে এবং ওই কাজটাকে আমি বারবার ইউজ করতে পারবো। কোনো একটা কাজ, হ্যাঁ না, কোনো একটা নির্দিষ্ট কাজ মনে করেন ডিফাইন করা থাকবে একটা নির্দিষ্ট কোডের মধ্যে, যে কোডটার একটা নাম থাকবে। মনে করেন একটা ব্লক, একটা ব্লক, এখানে কোনো একটা সলিউশন দেয়া আছে। সলিউশনটা দেওয়ার জন্য এভাবে লিখতে হয়, ফাংশন লাইক অ্যাড। আমি বলছি যে z ইকুয়াল 10 প্লাস 30, ডকুমেন্ট ডট রাইট z। আমি যতবার এই অ্যাডকে এভাবে কল করবো আর আউটপুট আসবে কত? 30, 40। মনে করেন কোনো একটা কাজ, এটা একটা কাজ, এই কাজটাকে আমি বারবার ইউজ করতে পারছি। শুধু এই কাজটাই না, যে কোনো ধরনের প্রবলেম একটা সিনট্যাক্সের মধ্যে সলিউশন আকারে রেখে দিচ্ছি, যে সিনট্যাক্সকে বলছি আমরা ফাংশনের ডেফিনেশন, এবং যাকে আমরা বারবার ইউজ করতে পারছি। কোনো একটা প্রবলেম, একই ধরনের প্রবলেম হতে পারে না? মনে করেন আমি এই ক্লাসরুমটা বানাবো, এই ক্লাসরুমে কিছু কিছু জিনিস একেবারেই সেম, যেমন ল্যাপটপগুলো, টেবিলগুলো,
চেয়ারগুলো। সো আমি যদি একটা চেয়ার বানাই আর যদি 20 বার কপি করি এবং 20 বার ইউজ করতে চাই, মানে আমি ভার্চুয়াল একটা ক্লাসরুম বানাবো, আমি অ্যানিমেশনের মাধ্যমে, আমি ফ্ল্যাশের মাধ্যমে একটা চেয়ার বানালাম অথবা ফটোশপে একটা চেয়ার বানালাম, ওটা আমি 20 বার ইউজ করব। 20টা ল্যাপটপ আমি একটা বানালাম আর 19 বার ইউজ করব। 20টা টেবিল আমি একটা বানালাম, আমি আরও 19 বার এটাকে ইউজ করব। হ্যাঁ, ওভাবেই হবে। সো তাহলে কি হচ্ছে যে কিছু ফাংশন কি পিএইচপির এমন একটা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এমন একটা সিনট্যাক্স যেখানে কোনো একটা প্রবলেমের সলিউশন দেয়া থাকে এবং এই সলিউশনটা আমরা বারবার ইউজ করতে পারি, তাকে আমরা বলে থাকি কি ফাংশন। তো ফাংশন দুইভাবে কল করা যায় জাভাস্ক্রিপ্টে। এটা হচ্ছে ডিরেক্ট কলিং, আবার ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের ফাংশন কল করা যায়। তো অ্যাড একটা ফাংশন, এটাকে ফাংশন আবার প্রকারভেদ আছে। ফাংশন আবার দুই প্রকার, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর একটা কি ইউজার ডিফাইন ফাংশন। একটা কি আমার বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে আমার ইউজার ডিফাইন ফাংশন। সো বিল্ট ইন ফাংশন কোনগুলো, লাইক আমি যদি এটাকে রান করাই আমার আউটপুট দেখাবে কত, 40। আমি এরকম আরেকটা ফাংশন দেখেন নিচ থেকে কল করছি, র্যান্ড। র্যান্ড হচ্ছে 10,30। হ্যাঁ বুঝলেন? তো দেখা যায় না, কোডকে আপনারা দেখতে পাচ্ছেন না, আউটপুট দেখতে পাচ্ছেন না, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যাড ফাংশনটা তো কল করা হয়েছে, তার ডেফিনেশন বোঝা যাচ্ছে। আমি যদি এই আউটপুটটা এখানে এভাবে না দিয়ে আমি যদি বলি rand z, আমাদের ব্রাউজারে কি জাভাস্ক্রিপ্ট ডিসেবল করা আছে? না তো, ডিসেবল করা নেই। আর AND তো র্যান্ড। আচ্ছা, এখানে র্যান্ড নেই, আছে অ্যালার্ট। র্যান্ড হচ্ছে PHP, এখানে আছে কি অ্যালার্ট। আমি অ্যালার্ট করছি জেডকে, অ্যালার্ট আসে, প্রম্পট আকারে চলে আসলো না? সো আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখেন না, ভ্যালিডেশন দেওয়া হচ্ছে, ক্লিক করলে আমাকে অ্যালার্ট করছে যে আপনি এখানে ভুল করেছেন, এখানে ভুল করেছেন, এখানে ভুল করেছেন। ওই অ্যালার্টের কাজটা হয়ে থাকে এর মাধ্যমে। আচ্ছা, তো আমরা করছি অ্যালার্ট করছি আমরা জেড। সো অ্যালার্ট একটা বিল্ট ইন ফাংশন, বাট অ্যাডটা কি একটা ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে বিল্ট ইন ফাংশন ইউজ করা যায়। হ্যাঁ, সো আমি আরেকটা বিল্ট ইন ফাংশন যখন আমি বলছি, এখানে দেখেন এই অ্যালার্টের একটা বাটন ওকে। কারণ অনেক সময় আপনারা দেখেন না এরকম কনফার্ম ইয়েস অর নো দেখায়, sure to delete this, দেখা আর sure to delete this, ওকে আর ক্যান্সেল। সো বেশ কিছু টাইপের বিল্ট ইন ফাংশন আছে। আর ইউজার ডিফাইন ফাংশনগুলো ডেফিনেশন আমাদেরই দিতে হয়। মনে করেন এটা হচ্ছে আমার ইউজার ডিফাইন ফাংশন, আমি তার ডেফিনেশন দিয়েছি, আউটপুটটা দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে, তাই না? আমার আউটপুটটা এবার দেখতে পাচ্ছি। এখন মনে করেন যে এই ফাংশনটা কিন্তু সবসময় কত রিটার্ন করছে, 40। সো আমি যদি এখান থেকে লিখি ডট রাইট দেখেন কল হয়েছে কোথা থেকে, মানে আউটপুটটা আছে কোথায়, এই লাইনের উপরে, বাট কল হয়েছে কোথা থেকে, লাইনের
নিচ থেকে, সো আউটপুট দেখাবে লাইনের নিচে। তার মানে যেখান থেকে কল হয় আউটপুটটা সেখানেই চলে আসে। তার মানে আমি যখন অ্যাড এটাকে কল করছি ওই আউটপুটটা এখানে প্রসেস হলেও আউটপুটটা অ্যাকচুয়ালি দেখাবে কোথায়, যেখান থেকে কল হয়েছে। 40টা কত দেখা যাচ্ছে লাইনের নিচে না? আচ্ছা, এখন যদি আমি যতবারই আমি এই ফাংশনটা কল করি না কেন, যতবারই আমি ফাংশনটা কল করি না কেন বারবারই রিটার্ন করছে কি 40। এটা ফিক্সড ভ্যালু, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফাংশন। বাট ফাংশনগুলোকে ডাইনামিক করা যায়। ওকে, ফাংশনগুলোকে ডাইনামিক করা যায়, এবং ডাইনামিক করা হয় প্যারামিটারের মাধ্যমে। প্যারামিটার বলতে গিভেন ভ্যালু, আমি তাকে কিছু ভ্যালু পাস করব, সেই ভ্যালুর ওপর বেস করে সে কাজ করবে। প্যারামিটার বা আর্গুমেন্ট বলা হয়ে থাকে। তো আর্গুমেন্ট কীভাবে আমি দিচ্ছি, মনে করেন আমি এখান থেকে দিচ্ছি 200,300, আমি এটাকে বলছি 300,400, রাইট। আর এখানে গিয়ে এই যে ডেফিনেশনে আসলাম, ডেফিনেশন আমি যখন প্যারামিটার দিচ্ছি তখন কিন্তু কোনো ইফেক্ট নেই। বাট ডেফিনেশনে যদি আমরা এই প্যারামিটারগুলোকে ধরি, মনে করেন এটা এক্স আর ওয়াই, তার মানে 200 চলে যাবে কোথায়, এক্সে, আর 300 চলে যাবে কোথায়, ওয়াই। সো আমি যদি এর ভেতরে এখন এক্স আর ওয়াই এ যোগ করি, এক্স প্লাস ওয়াই, আর অ্যাড আছে কি এক্স আর ওয়াই, সো 200 চলে গেছে কোথায়, এক্সে, আর 300 চলে গেছে ওয়াই। সো এক্স ওয়াই যোগ করে জেডের ভেতরে এখন কত আছে, 500। সো এখানকার জন্য আউটপুট আসবে কত, 500। বাট এর জন্য আউটপুট কত আসবে, 700। কারণ হচ্ছে এক্সের ভেতরে এখন কত আছে, এটা যখন কল হবে এবং এক্সের ভেতরে চলে যাবে কত, 300, আর ওয়াইয়ের ভেতরে চলে যাবে কত। এটা তো ভেরিয়েবল, আপনি যখন যে ভ্যালু দেবেন সেই ভ্যালুই সে রেখে দেবে। আচ্ছা, দেখেন এক একবার এক এক রকম আউটপুট দিচ্ছে। তার মানে আমার গিভেন ইনপুট যা, তার উপর বেস করে তার আউটপুট। আমি বুঝতে পারলাম না বিষয়গুলো? সো ফাংশনকে আমরা কিভাবে ডাইনামিক করতে পারছি সেটা কিন্তু আমরা একটু দেখলাম। এখন ফাংশন কিভাবে অন্যভাবে কল করা যায়, এই ফাংশনটার ক্ষেত্রেই আমরা যদি এটাকে অফ করে রাখি, মনে করেন যে আমি একটা বাটন আছে, বাটনের ওপর ক্লিক করলে ফাংশনটা কল হবে, তার আগে কল হবে না। হ্যাঁ, আমি বলছি ইনপুট টাইপ বাটন, ভ্যালু আমি বলছি যে লাইক 100 প্লাস 200। সো আমার আউটপুটটা দেখি, এই যে এরকম একটা বাটন দেখা যাচ্ছে 100 প্লাস 200। এখন এর উপর প্রেস করলে আউটপুট দেখাবে কত, 300 ফর এক্সাম্পল। সো আমি যদি এখান থেকে কল করি কোনো একটা ফাংশন, এই যে অন আছে না, অন দিয়ে লিখা এই অ্যাট্রিবিউটগুলোকে বলা হয়ে থাকে ইভেন্ট অ্যাট্রিবিউট, HTML এর ইভেন্ট অ্যাট্রিবিউট, যার মাধ্যমে জাভাস্ক্রিপ্টের ফাংশন কল করা যায়। যার মাধ্যমে কি করা যায়, জাভাস্ক্রিপ্টের ফাংশন কল করা যায়। জাভাস্ক্রিপ্টের যে ফাংশনগুলো আমরা কল করি সেই জাভাস্ক্রিপ্ট ফাংশনগুলো মধ্যে আছে অন্যতম আর কি অন ক্লিক, আমি যখনই ক্লিক করব ফাংশনটা কল হয়ে যাবে। আমি যখনই মাউস নিব, অন মাউস ওভার, ফাংশন কল হয়ে যাবে। মাউস আউট করব, অন মাউস আউট, ফাংশন কল হয়ে যাবে। বোঝা যাচ্ছে? আমি কার্সর রেখে আমি কার্সর সরিয়ে ফেলেছি, অন ব্লার, ফাংশন কল হয়ে যাবে। সো এই ধরনের ইভেন্ট অ্যাট্রিবিউট আছে অনেক। আপনারা প্রোগ্রামিং করতে করতে বা শিখতে শিখতে ধরনের ইভেন্ট অ্যাট্রিবিউটগুলো সম্পর্কে ধারণা পাবেন। যেমন আমি মনে করেন যে তালা ট্রেনিং ওয়েবসাইটে গিয়েছিলাম, কার্সর নিচ্ছিলাম, আমার স্লাইডারটা বা এই লেখাগুলো থেমে যাচ্ছিল, এটাকে বলা হচ্ছে অন মাউস ওভার, থেমে গেছে। আমি যখন কার্সর সরিয়ে নিচ্ছি, অন মাউস আউট হয়েছে, তাই না? এবং কিছুক্ষণ পর লেখাগুলো আবার চলা শুরু হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এই যে কেসগুলো, আমি এখান থেকে যদি ফাংশনটাকে কল করি, ফাংশনটার নাম জানো কি, অ্যাড, প্যারামিটার আকারে কি পাঠাবো, 100,200। সো এই ফাংশনটা যখন আমরা আউটপুট দেখতে যাব, মনে করেন এর একটা আউটপুট দেখতে যাচ্ছি, আউটপুট কোনো এসেছে, কোনো আউটপুট কিন্তু আসে নাই। আমি একটা কাজ করি, এই যে আমার আউটপুট কি দেখানোর কথা, এক্স এর ভেতরে কি আসবে 100, আর ওয়াই এর ভেতরে আসবে কত, 200, আমার আউটপুট দেখাবে কত, 300। বাট এটা দেখাবে কখন, যখন আমি বাটনটা প্রেস করব, প্রেস করি
আমার আউটপুট কি দেখাচ্ছে 300। আচ্ছা, এখন এই আউটপুটটাকে আমি ওখানে রাইট না করে অ্যালার্টও তো করতে পারি, পারি না? অ্যালার্ট করছি, ক্লিক করছি, আমার সামনে অ্যালার্ট আসছে, এই যে 300। গুড। তো এখন আরেকটা ইভেন্ট অ্যাট্রিবিউট একটু দেখাই। ইভেন্ট অ্যাট্রিবিউটটা হচ্ছে আমি যখনই কার্সারটা নিব, আমি যখনই বলছি এর কাছে কার্সারটা নিব, তখনই ফাংশনটা কল হয়ে যাবে, অন মাউস ওভার। অন মাউস ওভার, আমি যখন মাউসটা রাখবো তখনই ফাংশনটা কল হবে। কার্সার নিয়ে গেলেই ফাংশনটা কল হবে, ক্লিকও করতে হবে না। আমি দেখে একদম যে কোনো জায়গায় এই টাচ লেগেছে, শুধু ফাংশন কল হয়ে গেছে। সো ওই যে আমার স্লাইডের উপরে কার্সার নিচ্ছিলাম, কিছু করি আর না করি ফাংশন কল হয়ে যাবে। কার্সার আউট করে দিব, ফাংশন কল হয়ে যাবে। একটু খেয়াল করেন, আমি যদি অন মাউস আউট, আমি যদি এখান থেকে যাই, আমি কার্সার নিচ্ছি, কোনো কিছুই হচ্ছে না, ঠিক আছে? আমি ক্লিকও করছি, কোনো কিছুই হচ্ছে না। বাট আমি যখনই কার্সারটা সরিয়ে নিব তখনই ফাংশনটা কল হয়ে যাবে। বুঝা যাচ্ছে ইভেন্ট অ্যাট্রিবিউটগুলো? সো এটা একটু প্র্যাকটিস করেন। এটা প্র্যাকটিস করে বুঝতে পারলে জাভাস্ক্রিপ্টের কিছু কিছু বিষয়গুলো এখন ধারণার মধ্যে চলে আসবে। এটা একটু প্র্যাকটিস করেন, তাহলে আমাদের কিছুটা বোঝা হবে আর কি। এতটুকু লিখে ফেলেন। তাহলে অন কি আপ, অন কি ডাউন, অন মাউস ওভার, অন মাউস আউট, হ্যাঁ, এগুলো দিয়েও কিন্তু ফাংশন কল করা যায়। এখন দেখেন, আমি দুইটার ভ্যালু মনে করেন ইনপুট টাইপ টেক্সট আইডি ফার্স্ট নাম্বার, type text id second number, input type button, value click, on click, ঠিক আছে? মিনি ক্যালকুলেটর, ঠিক আছে? সো আমি যদি একটা ফাংশন ডেফিনেশন দেই ওই মিনি ক্যালের, আমার আউটপুটটা যদি একটু দেখি আপাতত, যে দুটো ইনপুট বক্স ক্লিক করলে একটা রেজাল্ট পপ আপ করে দেখাবে। এর আগে দেখাচ্ছিল কি আমি ফিক্স করে দিয়ে রাখছিলাম, ওইটাই কাজ করছিল। এখন আমি গিভেন দিচ্ছি, হ্যাঁ, আমি দুটো ইনপুট বক্সের মধ্যে ভ্যালু দিয়ে ক্লিক করবো, ওই দুটা যোগফল করব। ইনপুট বক্স থেকে ডাটা তোলার উপায় আমি বলছি var ফার্স্ট নাম্বার ইকুয়াল, এই ইনপুট বক্স থেকে ডাটাগুলো তুলতে হলে এভাবে লিখতে হয়, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? যখন আমি লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটার নাম কি? ফার্স্ট নাম্বার। এটা আপনি যাই দেন না কেন, এ দেন বি দেন, সমস্যা নেই। এই যে এটা, এই ফার্স্ট নাম্বার ইনপুট বক্সের সাথে এটা মিলতে হবে। ডট ভ্যালু, এই ইনপুট বক্সের ভ্যালুটা চলে যাবে কার মধ্যে? কমা হয়েছে না, এটা ডট হবে, ডট ভ্যালু। এটা চলে যাবে কার মধ্যে? এর ভিতরে। সেকেন্ড নাম্বার, এটা চলে যাবে কার মধ্যে?
বি এর ভেতরে। এখন আমি যদি বলি অ্যালার্ট এ প্লাস, দুইটা যোগ করে অ্যালার্ট করবে না আমাকে। আচ্ছা, ক্লিক করার পর আমি এটা বলেছি কি অন ক্লিকে দেখেন আমি দিয়েছি 200 500 ক্লিক, আমার আউটপুট কত করছে 200 আর 500 কনক্যাট করে দিয়েছে। কারণ জাভাস্ক্রিপ্টে প্লাস সাইনটা কখনো কখনো কনক্যাটেনেশন হিসেবে কাজ করে। যখনই সে ইনপুট বক্স থেকে রিড করেছে তখন এটা ভ্যালুগুলোকে সে নাম্বার হিসেবে পায় না, স্ট্রিং হিসেবে পেয়েছে। সো এটাকে আমি নাম্বারে কনভার্ট করে নেই, নাম্বার একটা ফাংশন দিয়ে এটাকে কনভার্ট করে নেই। নাম্বার হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন। জন্য আমি নাম্বারের মধ্যে যদি স্ট্রিংকে রাখি, যদি সেটা আসলেই নাম্বার হয় তাহলে এটা নাম্বারে রূপান্তরিত হয়। নাম্বার ফাংশনটা খুঁজে পাচ্ছে না, একটু চেক করে দেখি এটা ক্যাপিটাল এন কিনা। মোস্ট প্রবাবলি ক্যাপিটাল এন। এইভাবে বলেছে, রাইট? তো ফাংশনটা কি ছিল? ক্যাপিটাল নাম্বার, রাইট? সো এখান থেকে যে ভ্যালুটা ফার্স্ট নাম্বার ইনপুট বক্সে যা আছে 33 আর সেকেন্ড নাম্বার ইনপুট বক্সে যা আছে 23, রাইট? ওটাকে আমি নিয়ে যাচ্ছি কোথায়? এখানে। তারপর ওইটাকে সে নাম্বারে রূপান্তরিত করে কোথায় রাখছে? এতে। পরেরটা নাম্বারে রূপান্তরিত করে কোথায় রাখছে? বিতে। তারপরে দুটাকে যোগ করে দিয়ে আমরা আউটপুট দেখতে পাচ্ছি। সো আমরা কি বুঝতে পারছি বিষয়গুলো কি হচ্ছে? সো কিভাবে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি, নিয়ে ওটা কীভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, সেই বিষয়টা কিন্তু এখান থেকে চলে আসলো। সো জাভাস্ক্রিপ্টে আছে অনেক কিছু, এটা জাস্ট বিগিনিং, স্টার্টিং, শুরু করা আর কি, শুরু করে দিচ্ছি যাতে বিষয়গুলো আস্তে আস্তে করে পড়াশোনা করে আয়ত্ত করে ফেলা সম্ভব হয়। ঠিক আছে? সো আমি ডকুমেন্টেশনটা দিয়ে দিচ্ছি, এটা ভালো মতো পড়বেন আর এই প্র্যাকটিস করবেন এটা বাসায় গিয়ে। ওকে, এটা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। আর নেক্সট ক্লাসে যখন আসবেন তখন বুটস্ট্র্যাপের ওই একটা কমপ্লিট লেআউট আমরা স্টার্ট করবো আর কি। ওটা দেখে দেখে ধরে ধরে তুলতে হবে এবং বাসায় বা পরের দিনের এই বৃহস্পতিবার ক্লাসে যদি আমি নাও আসি, হাবিব ক্লাস নেবে, থরলি দেখাবে, সব কিছু ওকে বোঝানো আছে, ও সুন্দর করে করে ফেলতে পারবে। আপনারা দেখে দেখে করবেন, বাসায় গিয়ে নতুন আরেকটা টেমপ্লেট, ভিন্ন ধরনের একটা টেমপ্লেট নিজেরা বসে বসে করে রোববারে ওইটা নিয়ে আসবেন। রোববারে আমি দেখব। ঠিক আছে? আচ্ছা, তো যোগ করলাম, বিয়োগও করা যাবে। হ্যাঁ, করতে পারেন। বাটন যোগ, বাটন বিয়োগ, বাটন গুণ, বাটন আলাদা আলাদা, বাটন আলাদা আলাদা ফাংশন একসাথেও করা যাবে, কিন্তু আরেকটু ম্যাচুরিটি লাগবে। আলাদা আলাদা করে করতে পারবেন, আলাদা একসাথে করতে হয় তাহলে আরেকটু ম্যাচুরিটি লাগে, আরও অনেক কিছু স্টেটমেন্ট জানতে হবে। স্টেটমেন্ট তো জানে না, ইফ এলস, ইফ দেন এলস, সুইচ, এগুলো জানতে হবে। ফর, হোয়াইল, ডু হোয়াইল, ফর ইচ, এগুলো জানতে হবে। ঠিক আছে? তাহলে ওটা করতে পারবে।